বাংলাদেশ সফরে এসে গোপালগঞ্জ যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিডিআর বিদ্রোহে পিলখানা হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেয়র ফজলে নূর তাপস সহ আরও অনেকে সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন নিহতদের স্বজনরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন বাংলাদেশ সফর গতানুগতিক নয়, এই সফর আবেগঘন ইতিহাসের প্রয়োজনে। নরেন্দ্র মোদীর ঢাকা সফর কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরে আলোচ্যসূচি চূড়ান্ত করতে ঢাকা আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ সফর করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এবার সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের কয়েকজন রাষ্ট্র এবং সরকার প্রধানকে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছেন। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি তারই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ আপনি ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক মণ্ডলী, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের নিউজগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে করে সর্বপ্রথম আপনার কাছে এই গুরুত্বপূর্ণ সংবাদটি পৌঁছে যায়। তো দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলুন দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। নানাভাবে চমক দেখাচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এবার সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের কয়েকজন রাষ্ট্র এবং সরকার প্রধানকে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছেন। কেন আমন্ত্রণ জানিয়েছেন? বলছেন যে দ্রুত ঢাকায় আসুন, নতুবা গুরুত্বপূর্ণ কিছু মিস করবেন। অসাধারণ একটি আমন্ত্রণ। দর্শক, কি মিস করবেন? তিনি যে বর্ণনা দিচ্ছেন যে তরুণরা রাজধানী ঢাকা সহ সমগ্র বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছে, সেটি দেখার জন্যই আমন্ত্রণ জানাচ্ছে। এবং ইতিমধ্যে দর্শক জানেন যে ঢাকায় 5ই আগস্ট যেই বিপ্লব, যেটি বলা হচ্ছে দ্বিতীয় বিপ্লব বা দ্বিতীয় স্বাধীনতা, তার প্রভাব কিন্তু ভারত, পাকিস্তান সহ আশেপাশের অঞ্চলগুলোতে পড়তে শুরু করেছে। অর্থাৎ তরুণদের যে এই যে জাগরণ, সেই জাগরণের যে ইতিবাচক দিক, সেই দিকটি স্মরণ করিয়ে দিচ্ছেন প্রফেসর ইউনূস এবং বলছেন যে তার যে প্রতিফলন ঘটেছে রাজধানী ঢাকায়, সেটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন। কি সেটি? রিপোর্টে বলা হচ্ছে যে তিনি বলছেন যে অন্তর্ভুক্তিমূলক এবং বহুত্ববাদী গণতন্ত্রে উত্তরণ নিশ্চিতে সরকার অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। তার মানে পূর্বের যে একতরফা নির্বাচন হতো, সেই নির্বাচনের বদলে অন্তর্ভুক্তিমূলক ও বহুত্ববাদী গণতন্ত্র উত্তরণে সবার অংশগ্রহণে একটি নির্বাচন। শুধু তাই না, এটি হলো তার বক্তব্য। কী কারণে তিনি বলছেন, আমন্ত্রণ জানাচ্ছেন? শনিবার তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে ডক্টর ইউনূস এই কথা বলেন। ডক্টর ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সামিটে ভার্চুয়ালি অংশ নেওয়া নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, ফিজি, ওমান ও ভিয়েতনামের রাষ্ট্র ও সরকার প্রধানদের দ্রুত বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বলছেন নয়তো তারা গুরুত্বপূর্ণ কিছু মিস করতে পারেন। ডক্টর ইউনূস বলছেন, আপনারা সবাই জানেন গত 5ই আগস্ট বাংলাদেশ একটি দ্বিতীয় বিপ্লবের সাক্ষী হয়েছে। আমাদের বীর ছাত্রদের নেতৃত্বে এবং জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে যা সম্ভব হয়েছে। ডক্টর ইউনূস বলেন, আপনাদের দ্রুত ঢাকা সফরের আমন্ত্রণ জানাচ্ছি, নয়তো গুরুত্বপূর্ণ কিছু মিস করতে পারেন। ঢাকার অনেকটা অংশ পরিণত হয়েছে বিশ্বের গ্রাফিতি রাজধানীতে। তরুণ শিক্ষার্থী এবং 12 থেকে 13 বছর বয়সী শিশুরা 400 বছরের পুরনো এই শহরের দেওয়ালে নতুন গণতান্ত্রিক পরিবেশ বান্ধব বাংলাদেশের চিত্র দিয়ে রাঙিয়ে তুলেছে। এই জন্য কোনো কেন্দ্রীয় পরিকল্পনা বা দিক নির্দেশনা নেই, কারো কাছ থেকে বাজেট সাপোর্ট পায়নি তারা। এটা দ্বিতীয় বিপ্লবের লক্ষ্যের প্রতি তাদের আবেগ ও অঙ্গীকারের বহিঃপ্রকাশ মাত্র। তারা রং এবং ব্রাশ কেনার জন্য দোকানে যান, তারা তাদের নিজস্ব বিষয় এবং নিজস্ব বার্তা তৈরি করে। তারা যে বার্তা আঁকছে তা যে কাউকে শিহরিত করবে। তরুণদের স্বপ্ন সত্যি করাই আমাদের কাজ। ডক্টর ইউনূস মনে করেন, গ্লোবাল সাউথের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ তরুণ এবং শিক্ষার্থীদের অবশ্যই সরকারের কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখতে হবে। তিনি বলেন, আমাদের জনসংখ্যার 2/3 তরুণ। এরা সমাজের সবচেয়ে ক্ষমতাধর অংশ। তারা আলাদা, তারা একটা নতুন বিশ্ব গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। তরুণ ও শিক্ষার্থীরা সক্ষম এবং প্রযুক্তিগতভাবে তারা আগের প্রজন্মের চেয়ে অনেক এগিয়ে। দর্শক, একটা অন্য রকমের একটি তারা আমন্ত্রণ জানাচ্ছে নরেন্দ্র মোদী সহ দক্ষিণ এশিয়ার সরকার এবং রাষ্ট্রপ্রধানদের, যে বাংলাদেশে যেই পট পরিবর্তন হয়েছে, রাজনৈতিক পট পরিবর্তন, সেই পট পরিবর্তনের পর রাজধানীর চেহারা কি, তার আকাঙ্ক্ষা কি, সেগুলি ব্রিফ করার জন্য সম্ভবত প্রফেসর ইউনূস তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন। এই বন্ধু রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ভারতের বিজেপি সরকারের অবস্থান বা কূটনৈতিক সম্পর্কটি কি হবে, এটা নিয়ে একটা দোলাচলতার মধ্যে পড়ে যায়। এই পরিপ্রেক্ষিতে ভারত
আন্তর্জাতিকভাবে বিভিন্ন বন্ধু রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে শুরু করে। এর মধ্যে দুটো রাষ্ট্র, প্রথম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, আর অন্যটি হচ্ছে জাতিসংঘ। দুটি রাষ্ট্র এবং একটি সংস্থার কাছে তারা দ্বারস্থ হয়। প্রিয় বন্ধুরা, দ্বারস্থ হবার পর তিনটি জায়গা থেকেই একটি বার্তা পৌঁছে দেওয়া হয় নরেন্দ্র মোদীর কাছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েছেন। আমরা প্রত্যাশা করছি ডক্টর মোহাম্মদ ইউনূস তার নেতৃত্ব দিয়ে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতিকে স্থিতিশীল করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের পূর্ণ সমর্থন এবং আস্থা রয়েছে, সুতরাং এই বিষয়ে ভারতের বাড়তি উদ্বেগের কোনো প্রয়োজন নেই। একই ধরনের কথা বলা হয় যুক্তরাজ্যের পক্ষ থেকে, এবং জাতিসংঘ আগ বাড়িয়ে ভারতকে বার্তা দেয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে বাংলাদেশ পুনর্গঠন এবং স্থিতিশীল করবার কাজ শুরু করে দিয়েছেন। আমরা মুখিয়ে আছি কখন এবং কবে থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কাজ করতে পারবো। প্রিয় বন্ধুরা, ভারতীয় পক্ষগুলো থেকে এটা স্বীকার না করা হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল তিনি কিন্তু স্পষ্টভাবে বলেন যে ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমরা কাজ শুরু করেছি। নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক তা আরও উন্নততর পর্যায়ে যাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়াদকালীন। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে 5 আগস্টের পর 8 আগস্ট 2024 তারিখে সন্ধ্যায় বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সেই সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পান ডক্টর মোহাম্মদ ইউনূস। 5 থেকে 8 এই সময়ের মধ্যে একটা ট্রাম্প কার্ড ছাড়া হয় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে বা দেশীয় চক্রগুলোর মাধ্যমে। সেই ট্রাম্প কার্ডটি হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি করা। তার প্রথম কার্ড চালা হয় সংখ্যালঘু নিপীড়ন। নানা ধরনের খবর ছড়িয়ে পড়ে, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমগুলো আগ বাড়িয়ে অতিরঞ্জন করে নানা ধরনের প্রোপাগান্ডা চালাতে থাকে। এই প্রোপাগান্ডার উপর ভর করে ভারতের পররাষ্ট্র দপ্তর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বার্তা প্রথমত যুক্তরাষ্ট্র, এরপর যুক্তরাজ্য এবং তারপরে জাতিসংঘের কাছে পৌঁছায়। সেখানে স্পষ্ট বলা হয় যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়ন করা হচ্ছে, আর এই নিপীড়নের বিরুদ্ধে বা নিপীড়নকে বন্ধ করবার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যাপ্ত উদ্যোগ গ্রহণ করেনি। এইরকম একটা অভিযোগের পরিপ্রেক্ষিতেই মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জাতিসংঘ একই ধরনের প্রতিক্রিয়া দেখায়। আমি স্পষ্টভাবে উল্লেখ করতে চাই যে এখানে দুজন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেস সদস্য রাজা কৃষ্ণমূর্তি এবং শ্রী থানেদার তারা খুব জোরালো ভূমিকা পালন করেন। তারা আলাদা আলাদাভাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে চিঠি লিখে বলেন যে বাংলাদেশের হিন্দুদের জীবন রক্ষা এবং তাদেরকে সহায়তার উদ্যোগ গ্রহণ করুন। এর বাইরে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে বারবার যোগাযোগ করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরের মতোই শান্ত থেকে তাদেরকে আশ্বস্ত করে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের খুবই ঘনিষ্ঠ ভাজন, তার নেতৃত্বের সরকারের সময়কালে সংখ্যালঘুদের উপর নিপীড়ন হবে এটা আমরা বিশ্বাস করি না। তিনি দৃশ্যমানভাবে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতিকে উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। এবং এক পর্যায়ে বেদান্ত প্যাটেল একটা বিবৃতিও দেন, সেখানে তিনি স্পষ্টভাবে বলেন যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত ও এই অঞ্চলের অন্যান্য অংশীদারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে ওয়াশিংটন। একই সঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে তাকে আমরা স্বাগত জানাই। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জাতিসংঘের প্রায় একই ধরনের মতামত এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আস্থাশীল থাকার কারণে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে যে অভিযোগ শানিত করা হয়েছিল সেই অভিযোগটি মুখ থুবড়ে পড়ে, উল্টো বেকায়দায় পড়ে যায় ভারতের বিজেপি সরকার। প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতের বিজেপি সরকার গত 15 বছর ধরেই একটা ন্যারেটিভ দাঁড় করিয়েছিল। তারা এই ন্যারেটিভের মধ্য দিয়ে এটাই বলতে চেয়েছে যে ভারতের একমাত্র ঘনিষ্ঠ হচ্ছে আওয়ামী লীগ সরকার এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ছাড়া তারা বাংলাদেশে আর বিকল্প কাউকে দেখতে চায় না। মূল কারণ হিসেবে তাদের নিরাপত্তার বিষয়টিকে বারবার সামনে এনেছে। প্রিয় বন্ধুরা, আমরা যদি ওয়াশিংটন পোস্টের একটা গোপন প্রতিবেদন সামনে রাখি তাহলে পরিষ্কার হয়ে যাবে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রতিবেদনটি সাম্প্রতিক সময়ে প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয়েছে বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায়, মানে গত যে নির্বাচন হলো জাতীয় সংসদ নির্বাচন, তার আগের ঘটনাগুলো তুলে ধরেছে ওয়াশিংটন পোস্ট। সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আগে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ ইস্যুতে শিথিলতা প্রদর্শন করার জন্য চাপ দিয়েছিল ভারত। আপনারা জানেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নানামুখী তৎপরতা চালিয়েছিলেন বাংলাদেশকে একটি গণতান্ত্রিক অভিযাত্রায় নিয়ে যেতে। নির্বাচনের আগে তিনি দফায় দফায় তৎপরতা চালিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও নানাবিধ চেষ্টা করেছে। আপনারা জানেন নিষেধাজ্ঞাও দিয়েছেন বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে। কিন্তু হঠাৎ করেই নির্বাচনের সপ্তাহখানেক আগে নিশ্চুপ হয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দপ্তর এবং খোদ স্টেট ডিপার্টমেন্ট। এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ ছিল। ওয়াশিংটন পোস্টে সেই কারণগুলো স্পষ্টভাবে উঠে এসেছে। ওয়াশিংটন পোস্ট বলছে যে
ভারত অব্যাহতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে চাপ প্রয়োগ করেছিল যেন রাষ্ট্রটি শেখ হাসিনার উপর একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আয়োজন করতে কোনো ধরনের চাপ প্রয়োগ না করে এবং নতুন করে নিষেধাজ্ঞা না দেয়। মূলত এই বিষয়েই তথ্য তুলে ধরেছে ওয়াশিংটন পোস্ট। প্রিয় দর্শক, আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের নিউজটি দেখেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।